নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি কিভাবে নরেন্দ্র মোদী যখন ইসরায়েলে গেলেন। নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। আগের ভিডিওতে আলোচনা করেছি যে নরেন্দ্র মোদী ইসরায়েলে যাওয়ার পর তাকে কিভাবে অভ্যর্থনা জানানো হয়েছে, রেড কার্পেট প্লাস ইসরায়েলের পার্লামেন্টকে ট্রাই কালারে সাজানো, এই সমস্ত ঘটনাগুলো করা হয়েছে। এই ভিডিওতে আলোচনা করছি এই যাওয়ার উদ্দেশ্যটা কী। যতটুকু জানা যায় ইসরায়েলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কিন্তু গোল্ডেন হরাইজন যে মিসাইলটা আছে, কয়েকদিন আগেই এই বিষয় নিয়ে আমি আগে আলোচনা করেছি যে এই মিসাইলটা যে ইন্ডিয়াকে অফার করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে, সেটা কিন্তু একটা জিওপলিটিক্যাল গেম এবং একটা কিন্তু দেশের কিন্তু শক্তি এয়ার ডিফেন্স সিস্টেমের শক্তি কিন্তু অনেকটাই বেড়ে যায় এই যে গোল্ডেন হরাইজন যে মিসাইলটা রয়েছে এর মাধ্যমে। কী করে বেড়ে যায় সেটাই আপনি আলোচনা করব। প্রথমত, বিশ্বে খুব কম মিসাইল আছে যার ডিস্টেন্স সে ডিস্টেন্স কভার করতে পারে 2000 কিলোমিটার। এবং শুধু তাই নয়, এই মিসাইলের কাজ হচ্ছে শত্রুপক্ষের যে সমস্ত বাংকারগুলো রয়েছে, আন্ডারগ্রাউন্ড বাংকার রয়েছে, সেইগুলোতে গিয়ে আঘাত আনা। কিছু আমাদের ভারতে যেমন ব্রহ্মস মিসাইল আছে, এই ব্রহ্মস মিসাইলের কাজ হচ্ছে এয়ার টু গ্রাউন্ড, গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইলগুলো থ্রো করা যায়। কিন্তু এই যে গোল্ডেন হরাইজন মিসাইলটা আছে সেটা কিন্তু মাটির অভ্যন্তর পর্যন্ত ঢুকে সেখানে যে কোনো মিলিটেন্ট বলুন বা কোনো রকম এনিমির যে সমস্ত বাংকারগুলো আছে সেখানে কিন্তু আঘাত হানতে সক্ষম। যখন ভারত ইসরায়েলে গেল, তারপরে জিওপলিটিক্যাল যে চেঞ্জটা এসছে সেটা কিছুটা কিন্তু একটা মজাদার। ভারত ইসরায়েলে যাওয়ার সাথে সাথেই পাকিস্তান কি করলো, ইসরায়েলের একটা গ্রুপ করেছে। এই গ্রুপটার নাম হচ্ছে হেক্সাগন অফ অ্যালায়েন্স। এই হেক্সাগন অফ অ্যালায়েন্সকে কিন্তু বয়কট করলো। বয়কট মানে কি, ব্লক করলো, যেটা আল জাজিরা নিউজেও জানা যায়। এই ব্লক করার কারণটা কি? পাকিস্তানের ভয় হচ্ছে অন্য জায়গায়, যে ভারত ইসরায়েলে গেল, তার ফলে সেখানে যে প্রযুক্তিটা ভারত পাবে বা যে প্রযুক্তি নিয়ে আলোচনা করতে গেছে, হতে পারে সেটা পাকিস্তানকে ধ্বংস করার জন্য। এই ভয় থেকে কিন্তু পাকিস্তান কিন্তু হঠাৎ করে এই হেক্সাগন অফ অ্যালায়েন্স নিয়ে আলোচনা করতে গেছে, যেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত আল জাজিরা নিউজ থেকে জানতে পারি। সুতরাং পাকিস্তান নয়, শুধু টার্কিও আছে এর মধ্যে। এবার আপনাদের আলোচনা করি যে হেক্সাগন অফ অ্যালায়েন্সটা কী। হেক্সাগন অফ অ্যালায়েন্সটা বেসিক্যালি আপাতত এখানে হেক্সাগনটা জানেন, যেটা 6টা কোণ থাকবে, সেখানে আপাতত 6টা দেশ নিশ্চয়ই হেক্সাগনের মধ্যে থাকা উচিত, সেটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু এক্ষেত্রে এখনও পর্যন্ত আছে ইসরায়েল, ইন্ডিয়া, সাইপ্রাস আর গ্রিস। এবার এখানে একটা জিওপলিটিক্যাল গেম আছে। গেমটা হচ্ছে ইসরায়েল গালফ কান্ট্রিগুলোর একটা শত্রু, বিশেষ করে কিন্তু ফিলিস্তিন সেটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত। এরপরে যে সমস্ত ইসলামিক স্টেটগুলো রয়েছে সেখানে কিন্তু ইসরায়েলের একটা কিন্তু ভয় কাজ করে, এই সমস্ত ইসলামিক স্টেটগুলোতে যে ইসরায়েল কখন কী করে দেয়। আপনারা ইরান এবং কাতারে দেখেছেন যে হঠাৎ করে ইসরায়েল কী করে দিয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু পাকিস্তানেরও কিন্তু ভেতরে একটা ভয় রয়েছে। ভারতে যদি এমন কিছু ঘটনা ইসরায়েল থেকে আনার প্রযুক্তিতে এমন কিছু ইন্ডিয়া করে ফেলে যাতে পাকিস্তান ধ্বংস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা গেম চেঞ্জার হবে। পাকিস্তানের সোজা কথা বলতে গেলে পাকিস্তানের ধ্বংস করার মতো কিছু নেই। পাকিস্তানকে যদি আরও 50টা বছর দরকার নেই, আরও 20টা বছর তাকে নিজেকেই ছেড়ে দেওয়া, ও নিজেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারপরেও তারা এই ধরনের স্টেপ নিয়েছে। এবার বলে রাখি এখানে গ্রিস এবং সাইপ্রাসের ভূমিকাটা কি। গ্রিস এবং সাইপ্রাসের ভূমিকাটা হচ্ছে, আপনারা টার্কি জানেন, তুর্কির কথা শুনেছেন, যেটার এখন নাম হয়েছে তুর্কিয়ে। এই তুর্কি কিন্তু যখন ভারত পাকিস্তানে আক্রমণ করে, অপারেশন সিন্দুর যখন হয়, এই তুর্কি কিন্তু পাকিস্তানের সাথে ছিল। পাকিস্তানকে কিন্তু শুধুমাত্র ভার্বালি নয়, কথার মাধ্যমে নয়, আর্মস দিয়ে কিন্তু সাহায্য করেছিল তুর্কি। যার ফলে কি হয়েছে, এই ইন্ডিয়া কিন্তু তুর্কির বিভিন্ন দেশগুলো, যেমন ভারত এবং পাকিস্তানের একটা সংঘর্ষ, একটা দুটো যেমন এনিমি কান্ট্রি দুজনের, সেরকম কিন্তু এই ধরনের ল্যান্ড ইস্যু কিন্তু রয়েছে তুর্কির সঙ্গে সাইপ্রাস আর গ্রিসের। সুতরাং এই ধরনের যে কনফ্লিক্টগুলো রয়েছে সেটাকে কাজে লাগিয়ে ভারত কী করেছে, এই যে হেক্সাগন অফ
অ্যালায়েন্স রয়েছে, এই হেক্সাগন অফ অ্যালায়েন্সের মধ্যে সাইপ্রাস আর গ্রিসকে অ্যাড করে নিয়েছে। যার ফলে কী হলো, তারা ভারত, ইসরায়েল, সাইপ্রাস আর গ্রিস তাহলে একটা গ্রুপের মধ্যে চলে এলো। সুতরাং এই জায়গা থেকে কিন্তু তুর্কিকে কিন্তু কোণঠাসা করে দেওয়া যায়। এবার বলে রাখি, তুর্কিকে কিন্তু মিলিটারিলি আক্রমণ করা খুব সহজ হবে না, কারণ ওটা ন্যাটো কান্ট্রি। খুব সহজ না হলেও তুর্কির যে কারেন্সি আছে লিরা, টার্কিশ লিরা, এই টার্কিশ লিরাকে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মানে ধসিয়ে দিয়েছে বিশ্বের যে সমস্ত বড় দেশগুলো আছে তারা কিভাবে, টার্কিশ লিরা কিন্তু প্রচুর পরিমাণে ডলারের কম্পেয়ার করলে দেখা যাবে ডলারের ক্ষেত্রে সেটা টার্কিশ লিরা কিন্তু অনেক নিচে চলে এসছে। সুতরাং একটা দেশকে ধ্বংস করতে গেলে সে দেশে সবসময় যে মিসাইল এবং বোম হামলা না করে সে দেশের অর্থনীতিকে যদি ধসিয়ে দেওয়া যায়, তাহলে সে দেশের কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু সহজ হয়ে যায়। যেরকম আপনি ইরানে দেখেছেন, ইরানের কিন্তু কয়েকদিন আগে ইরানের যে কারেন্সি ছিল সেটা কিন্তু এতটাই পড়ে গেছিলো, যার ফলে কিন্তু সেখানে মানে একটা গৃহযুদ্ধ তৈরি হয়েছিল। সুতরাং মানে তুর্কিতে যদি কেউ এই ধরনের অ্যাটাক করতে চায়, সবার আগে তার টার্গেট হবে সেই দেশের অর্থনীতিকে নষ্ট করা। এটাই কিন্তু করতে চলেছে বিশ্বের বিভিন্ন দেশ, সেই প্ল্যানিংয়েই রয়েছে। বিশেষ করে ভারত এবং ইসরায়েল, তারা কিন্তু সাইপ্রাস এবং গ্রিসকে কিন্তু এই প্ল্যানিং করে তারা এই হেক্সাগন অফ অ্যালায়েন্সের মধ্যে রেখেছে। আপনারা যদি দেখে থাকেন, সেটা হচ্ছে যে নাফতালি বেনেট যে আমাদের যে নেতানিয়াহু আছে, তার এই কয়েকদিন আগেই, তার প্রেসিডেন্টশিপের কয়েকদিন আগেই এই নাফতালি বেনেট ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট। তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন যে তুর্কি কিন্তু একটা নতুন থ্রেট ইসরায়েলের জন্য। সুতরাং তুর্কিকে কিন্তু একটা নিউ ইরান ছাড়া আর কিছু তিনি ভাবছেন না। সুতরাং ইসরায়েলের অনেকের একটা টার্গেট থাকে না, যে দূরদর্শিতার মানে একটা লিস্ট করলো যে আমার ভবিষ্যতে এইগুলো আমাকে সলভ করতে হবে বা এই প্রবলেমগুলোকে আমাকে দেখতে হবে। তার মধ্যে কিন্তু ইসরায়েলের যে লিস্ট আছে তার মধ্যে কিন্তু তুর্কি কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। কারণ যখন নাফতালি বেনেট ছিলেন তখন কিন্তু তিনি সেটার ইঙ্গিত কিন্তু বারবার তার বক্তৃতার মাধ্যমে দিয়েছেন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে ওয়ার্ল্ড পলিটিক্স কিন্তু একটা অন্যভাবে অন্য ধারায় বইছে। এক দিকে হচ্ছে ভারত রাশিয়ার সাথে যেরকম একটা সম্পর্ক রেখেছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যদি ভারতের উপর কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে, তাহলে সেক্ষেত্রে রাশিয়ার সাহায্য ভারত পাবে। ঠিক সেরকমই তুর্কি, যেটা অলরেডি একটা ন্যাটো কান্ট্রি, সেটাকে যদি তার থেকে যদি সেই ভারত এবং তুর্কির মধ্যে যে কনফ্লিক্টটা আছে সেটাকে যদি ভারতকে ট্যাকেল করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে ইসরায়েলের একটা বড় ভূমিকা আছে এবং ইসরায়েল তুর্কির অনেক কাছে, যার ফলে অনেক সুবিধা পাওয়া যাবে। সেই জায়গা থেকে কিন্তু নিজের সিকিউরিটির দিক থেকে যদি ভাবনা চিন্তা করা যায়, ভারতের এই স্টেপটা কিন্তু অনেক বেশি পজিটিভ। তার মধ্যে তো রয়েছে গোল্ডেন হরাইজন মিসাইলটা রয়েছে। এটা যদি ভারতে আসে এবং ভারতের সঙ্গে যদি কোনো রকম প্রবলেম কোনো দেশের হয়, বিশেষ করে পাকিস্তান, যেটা যখন তখন যুদ্ধ লাগতেই পারে, তাহলে সেক্ষেত্রে ওখানে দেখা যাবে যে এই মিসাইলটা অ্যাকচুয়ালি ব্রহ্মসের থেকে কতটা বেশি এফেক্টিভ। যাই হোক, এই আলোচনাটা করলাম নরেন্দ্র মোদী যখন ইসরায়েল এখন রয়েছেন। এর পরবর্তী যদি কোনো নতুন কোনো আপডেট আসে এ বিষয়ে, সর্বপ্রথম হাজির হব নিয়ে আমি অর্ণব শাহ আপনাদের সামনে। জয় হিন্দ, জয় ভারত।